আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা অপ্রাপ্তি সফর নিয়ে কি পেলেন তারেক রহমান? উল্টে চটালেন দুটো দেশকে, এক হচ্ছে ভারতবর্ষ আর দুই হচ্ছে আমেরিকা। দুজনেরই কিন্তু মানে একটা জায়গা নিয়েই গন্ডগোল, সেটা হচ্ছে দৃষ্টি একটা জায়গাতেই বড় ভালো, সেটা হচ্ছে বাংলাদেশ। আমি বহু আগে বলেছিলাম যে বাংলাদেশ হবে আন্তর্জাতিক খেলার মাঠ। তো এখন তো সে আন্তর্জাতিক খেলার মাঠেই তো পরিণত হয়েছিল। আমি বহু দূরদর্শিতার পরিচয় দিয়েছিলাম যখন 2025 সালে আমি বলেছিলাম। তো এখন এই আন্তর্জাতিক খেলার মাঠে দুই খেলোয়াড় এখন তো পুরো দমে নেমে গেছে, যে যার শক্তি প্রদর্শন করছে। আচ্ছা, দুপুরের ভিডিওতে আমি একটা ভুল বলেছি। ভুলটা হচ্ছে, আমাদের এখানে যিনি এসছেন চীনের, তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রী ওয়াং ই। আমি রাষ্ট্রদূত বলে দিয়েছিলাম। এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। দ্বিতীয় হচ্ছে, ওয়াং ই এখানে এসে তিনি যেটার উপরে জোর দিয়েছে সেটা হচ্ছে আরআইসি এবং ব্রিক্স। আরআইসি এবং ব্রিক্স যদি না গঠন করা যায় খুব সত্তর, তাহলে পরে এই আমেরিকার বঙ্গোপসাগরের ঢোকার যে একটা চেষ্টা, সেই চেষ্টা ব্যর্থ করা যায়। এবং তিনি নিশ্চিত করে গেছেন, যেটা আমি আগে বলেছিলাম, যে তাদের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, দুজনে একসঙ্গে ভারতবর্ষে আসবেন এই ব্রিক্স সম্মেলনের আগেই, যে কোনো দিন, ডেট ফিক্স হয়নি। তো এই ব্রিক্সকে সব থেকে ভয় পায় হচ্ছে আমেরিকা। কারণ ব্রিক্স যদি গঠন হয়ে যায় তাহলে পরে কিন্তু ডলারের অধঃপতন কিন্তু একেবারে অবধারিত। সেটা আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না, এই ডলারের পতন। কারণ এবার বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি হচ্ছে চায়না, এস হচ্ছে সাউথ আফ্রিকা। তার সঙ্গে এখন জুড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, তারপর ইন্দোনেশিয়াও আসছে, ইরান তো আগেই আছে, আমি বলে দিয়েছি ইরান আছে, এবং বাংলাদেশ পরবর্তী যে সরকার হবে বাংলাদেশের স্থিতিশীল সেই সরকার থাকবে। তারপরেতে আপনার ওদিকে ফ্রান্স বোধহয় খুব সম্ভবত আর কি এর মধ্যে থাকলেও ব্রিক্স ভেঙে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে এসে, যেমন ব্রিটেন বেরিয়ে গেছে, শোনা যাচ্ছে, কনফার্ম খবর নয়, শোনা যাচ্ছে ফ্রান্স ব্রেক্সিট করে এইখানে জয়েন করবে। কারণ আমেরিকার এই দাদাগিরি তাদের কারোর পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে একটা উর্বর ভূমি, যেটা আমেরিকার একটা চারণ ক্ষেত্র হতে পারে। তাই নানান ধরনের চুক্তি ফুক্তি করে, গোলামি চুক্তি ফুক্তি করে আমেরিকা বাংলাদেশকে বেঁধে ফেলেছিল। এখন সেই দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি চলে গেলেন আমেরিকাকে উপেক্ষা করে সোজা চীন। অন্য কোথাও গেলে তার কিন্তু কোনো অসুবিধা হতো না। তিনি যদি সৌদি আরব চলে যেতেন, তিনি যদি ইউএই চলে যেতেন, কিংবা কাতার চলে যেতেন, যে কোনো মুসলিম রাষ্ট্র অথবা খ্রিস্টান রাষ্ট্র, তার কিন্তু কোনো ক্ষতি হতো না। কিন্তু যে প্রতিদ্বন্দ্বী, যাকে দূরে ঠেলে রাখার জন্য ব্রেন ক্রিস্টেনসনকে বিশেষ দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে,
তার বারবার বোঝানো সত্ত্বেও তারেক রহমান তাকে উপেক্ষা করে চায়না সফরে গেলেন। আসলে তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এই আর্থিক সংকট থেকে একমাত্র চায়নাই আমায় বার করতে পারে, কারণ এডিবি টাকা দিচ্ছে না, মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টাকা দিচ্ছে না, আমেরিকার যত রকম আমরা সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো তারা কেউ টাকা দিচ্ছে না। ফলে বাজেট কমপ্লিট করাটা তার কাছে এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি একেবারে ছুটে গিয়েছিলেন চীনে, কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসার পর এখন সরকারের বুকে কুলু পেটে গেছে, সরকার আর কোনো কথা বলছে না। তারেক রহমান তো চায়না গেলেন, আমেরিকা কি ভাবছে, গুগল কি বলছে শুনুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং বেইজিং এর সঙ্গে গভীরতর কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে বঙ্গোপসাগরে পশ্চিমা নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থের প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। তার মানে আমেরিকা যেটা করতে চাইছে সেটাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। মার্কিন প্রতিক্রিয়া বেশ কয়েকটি মূল গতিশীলতা দ্বারা গঠিত হয়। এক, নিরাপত্তার উদ্বেগ, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও চীনের মধ্যে সম্প্রসারণশীল প্রতিরক্ষা সহযোগিতা এবং সম্ভাব্য সামরিক প্রযুক্তি চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যে হুমকি হিসেবে দেখছে। আঞ্চলিক স্থিতিশীলতা তার মানে আমেরিকার চোখে বিঘ্নিত হচ্ছে। বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্ব, ওয়াশিংটন এই সফরকে যা দ্বিপাক্ষিক সম্পর্কে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে। বেজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং দক্ষিণ এশিয়ায় তার বৃহত্তম প্রসারের সম্প্রসারণ হিসেবে দেখছে। মানে এই সফরটাকে সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটাই দেখছে, চীনের ওই ব্যাপারটাই দেখছে এবং সহযোগিতামূলক সম্পর্ক হিসেবে দেখছে। চীনের সঙ্গে যাই হোক না কেন, তার মাথায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাথায় কিন্তু এইগুলো ঘুরে বেড়াচ্ছে, বা আমেরিকার মাথায় এগুলো ঘুরে বেড়াচ্ছে। জটিল দ্বিপাক্ষিক সম্পর্ক, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ওয়াশিংটন বাংলাদেশি নাগরিকদের উপরে ভিসা, বন্ড ব্যবস্থা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তারেক রহমান যুক্তরাষ্ট্রের ভ্রমণ সংক্রান্ত অমীমাংসিত জটিলতার সম্মুখীন, মানে এখনো ওনার ওটা ক্লিয়ারেন্স হয়নি। চীন যেখানে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে বাংলাদেশকে সক্রিয়ভাবে সমর্থন করছে, সেখানে যুক্তরাষ্ট্র পশ্চিমা রপ্তানি বাজার না হারিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ককে ভারসাম্য রক্ষায় ঢাকার প্রচেষ্টার উপর নিবিড়ভাবে নজর রাখছে। তার মানে ঢাকা যা করছে তার উপরে কিন্তু নিবিড়ভাবে নজর রাখছে। আমি বলেছিলাম না, আমি দুপুরবেলার ভিডিওতে এটা বলিনি, এই কারণে দুটোকে একসঙ্গে করলে পরে জট পাকিয়ে যাবে, তার থেকে আমি আলাদা আলাদা করে দিয়েছি। এখন ট্রাম্প একটা জিনিসে খুব ভয় পান, আগেও বলেছি, সেটা হচ্ছে ব্রিক্স। তার কারেন্সি যদি মানে মূল্য না থাকে, সারা পৃথিবী ডলারে চলছে। এখন সারা পৃথিবীর কাছে যে ট্রেজারি বন্ড রয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশ ইউএস ট্রেজারি বন্ড কিনে রেখে দিয়েছে। মোটামুটি আপনার 350 ট্রিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড বিভিন্ন দেশের কাছে রয়েছে। শুধু চীনের কাছে আছে 176 ট্রিলিয়ন ডলার, শুধু চীনের কাছে, বাকিগুলো সমস্ত আলাদা। এবার শুধু চীন, ভারত, রাশিয়া, তারপর ব্রাজিল, সাউথ আফ্রিকা যে যা কিনে রেখে দিয়েছে, সব ট্রেজারি বন্ডগুলো যদি ফেলে দেয়, দিয়ে বলে যদি আমায় টাকা দাও, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। তারপরে নিজেরা নিজেদের কারেন্সি একটা বার করবে, ইউরোর মতো একটা কারেন্সি বার করবে। কারেন্সি বার করে যারা যারা আসবে এর মধ্যে, যেমন সৌদি আরব চলে আসছে, কারণ
সৌদি আরব আসছে এই কারণে, সৌদি আরব নয়, ইউএই ইউএই আসছে এই কারণে, ইউএই এত মার খেয়েছে ইরানের কাছে, ইউএই বুঝে গেছে যে প্রতিরক্ষায় আমাকে ওই আমি পয়সা দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা কিনেছি তো, কিন্তু ইউএস প্রতিরক্ষা আমায় দিতে পারেনি, প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেনি, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই চুক্তিটা শেষ হয়ে গেলে আমি আর নতুন করে চুক্তি করব না। আর পেট্রো ডলার যেটা ছিল, ওআইসি পেট্রো ডলার আস্তে আস্তে তুলে দেবে। তাহলে কি হলো, পেট্রো ডলার উঠে গেল, ওদিকে একটা ঝোর কমলো, পুরোটাই ডলারে হতো, এখন ইউরোতেও লোক কিনতে পারবে, ব্রিক্স যদি একটা মুদ্রা বার করে ব্রিক্সেও কিনতে পারবে, তার মানে ডলারের ভ্যালু কমলো। তো এই যেগুলো যদি হয়, তাহলে চায়নাকে দূরে রাখার জন্যই তো ভারতবর্ষকে কাছে রাখা। তা ভারতবর্ষের এখন যা নীতি, সেই নীতির প্রতি এখন পুরোপুরি সমর্থন আছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। সেটা মার্কো রুবিও এসে বলে গিয়েছেন, ভারত কতটা বিশ্বাস করেছে কতটা বিশ্বাস করেনি আমি বলতে পারবো না, কিন্তু ভারত যে সিগন্যালটা দিয়েছে যে এখানে পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে দীনেশ ত্রিবেদীকে ওখানে বসিয়ে দিয়েছে, তার অর্থ কালকে ব্যাখ্যা করেছি। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে মোদিজির সম্পর্ক খুব ভালো, ভীষণ বিনয়ী মানুষ, এবং তিনি খুব স্পষ্টবাদী। ঘোরের লোক, রাজনীতি করলে তো ঘোরের লোক হতেই হবে, কিন্তু খুব স্পষ্টবাদী, যার জন্য মোদিজি ওনাকে পছন্দ করে। এখন একটা কূটনৈতিক ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিলে কি হতো, তাকে 10 বার ফোন করতে হতো বিদেশ সচিবকে, নইলে বিদেশ মন্ত্রীকে, তারা সময় মতো গিয়ে মোদিজির সঙ্গে আলোচনা করে তিনি রিব্যাক করে তার সিদ্ধান্তটা জানাতেন। দীনেশ ত্রিবেদীকে যেটা পাঠানো হয়েছে, দীনেশ ত্রিবেদী সিধে একেবারে মোদিজিকে ফোন করবেন, তার জন্যই তাকে কিন্তু এই ব্যবস্থা করে পাঠানো হয়েছে ওখানে। অর্থাৎ এই যে কথায় কথায়, ওই যে কালকে কাগজে পড়েছিলাম না, কথায় কথায় দিল্লিতে ছুটে আসা, রনেন সেন যেটা বলে ছুটে আসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ওইখানেই কেটে গেল। তোমাদের যা বলার আমার কাছে বলো, আমিও কথা বলে দিচ্ছি। তাহলে এখন যদি কোনো গন্ডগোল হয়, সেই গন্ডগোল তাহলে পরে এখন নয়াদিল্লির কাছে ছুটে এসে খলিলুর রহমান কিছু করতে পারবে না। আর আমার আশঙ্কা, সত্যি কি মিথ্যে পরে দেখতে পাবেন আপনারা, মার্কো রুবিও খুব শিগগিরই খলিলুর রহমানকে ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে এর ব্যাখ্যা চাইবে। হয়তো ডেকে এত করে পাঠিয়েছে, সে খবর আমরা জানি না, কিন্তু পাঠাবে তো নিশ্চিতভাবে। আপনারাও জানেন, বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। আর এবার নিষ্পেষণ কাকে বলে, মানে কাঠের ঘানিতে ফেলে তেল যেরকম বার করে না, নিষ্পেষণ কাকে বলে, আমেরিকা এবার দেখিয়ে দেবে বাংলাদেশকে। আর ভারত চুপচাপ বসে বসে দেখবে। খুব বেড়েছিল বার, তারাই বলেছি পেটে দানা পানি না পড়লে তাহলে ধর্ম টর্ম সব ভোগে চলে যাবে, জানলা দিয়ে পাখি হয়ে উড়ে বেরিয়ে যাবে ধর্ম। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখন তেলের ঘানিতে ফেলে রসকস কি করে বার করে, তার জন্য আপনাদের কটা দিন অপেক্ষা করতে হবে। আপনাদের কপালে চরম দুর্ভোগ, তার জন্যই আমি বলেছি দুর্ভিক্ষের জন্য তৈরি থাকুন। বেশ ঢাকঢোল পিটিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু করলেন। প্রথমে তিনি গেলেন মালয়েশিয়ায়। মালয়েশিয়ার সফরটা ছিল অনেকটা সংক্ষিপ্ত। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে হাবিবের একটি গান বাজিয়েছেন। এটিই ছিল মূলত মালয়েশিয়া সফরে আমাদের প্রধান প্রাপ্তি। যে আশায় আমাদের যাওয়া হয়েছিল যে মালয়েশিয়ার শ্রম বাজার
উন্মুক্ত হবে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার এক্সপোর্ট করা যাবে, সেই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাজার খুলে দেওয়া হয়নি। সুতরাং যে মূল উদ্দেশ্যে যাওয়া হয়েছিল সেটি আসলে অর্জিত হয়নি বলা যায়। কিন্তু এই সফরের মূল দৃষ্টি ছিল আমাদের সবার চীন সফর উপলক্ষে। চীনে তিনি 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ছিলেন। গতকাল বাংলাদেশে ফিরেছেন। তিনি মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ডাভোস সামার যে সেমিনার ছিল সেখানে অংশগ্রহণ করেছেন। সেই সেমিনার থেকে অবশ্য পাওয়ার তেমন কিছু ছিল না। এর আগে সুইজারল্যান্ডে ডক্টর ইনুস গিয়েছিলেন, 43টা মিটিং করেছেন একদিন, অসংখ্য মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন, তিনিও ঘোড়ার ডিম নিয়ে ফিরেছিলেন। যাই হোক, এই চীন সফরে তারেক রহমানের সবচেয়ে বড় অর্জন হলো যে প্রতিদিন তার উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মিস্টার মাহাদি আমিন তিনি প্রেস কনফারেন্স করতেন। তারেক রহমানের এই সফর কাভার করতে যেসব বাংলাদেশি সাংবাদিক গিয়েছেন তাদের নিয়ে তিনি প্রেস কনফারেন্স করতেন, প্রতিদিনের আপডেট দিতেন। তো একদিনের আপডেট শোনার সৌভাগ্য হয়েছে। তো সেই আপডেট শুনে যেটা মনে হয়েছে যে এই সফরের সবচেয়ে বড় সাফল্য হলো যে তিনি চীনের 3জন শীর্ষ পর্যায়ের নেতা বলি বা একেবারে চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সমপর্যায়ের প্রিমিয়ার এবং স্পিকার সমপর্যায়ের এই 3জনের সাথেই তিনি মিটিং করেছেন। তারেক রহমানের এই সফরটি ছিল মূলত চীনের যে প্রিমিয়ার লি কিয়াং তার আমন্ত্রণে। শি জিনপিং ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি ওদের যে চীনা বার্তা সংস্থা জিনহুয়া সেটা দেখলাম, সেখানে দেখলাম যে কাম্বোডিয়ার সাথেও এই চীনা নেতৃবৃন্দের মিটিং হয়েছে এবং সেটি তারা অনেক বেশি হাইলাইট করেছে বাংলাদেশের মিটিং এর চাইতে। যাই হোক, বাংলাদেশ মিটিং সম্পর্কেও সেখানে আছে। যে দুটো জিনিস আমরা আশা করেছিলাম এই সফর থেকে সেটা হলো যে তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনা সেখানে চীনের অর্থায়ন, এবং যেটা বাংলাদেশের মিডিয়ায় পরবর্তীতে দেখলাম যে তিস্তা ব্যারেজ নিয়ে কথা নেই, কিন্তু বাংলাদেশ, মিয়ানমার, চীনের কুনমিং পর্যন্ত যে অর্থনৈতিক করিডোর, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া ব্যাপক হাইলাইট করা হয়েছে। কিন্তু আসলে কি হয়েছে, যে যৌথ বিবৃতিটা ইংরেজিতে আমি দেখলাম, এটা জিনহুয়ার ওয়েবসাইটে আছে, সেখানে কেবলই আমার কাছে মনে হচ্ছে যে শব্দের খেলা। এই দুই চুক্তি পড়লে মনে হয় যে সবই তারা করবে, কিন্তু স্পেসিফিক কিছুই নেই। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার ব্যাপারে চীন সরাসরি আকারে ইঙ্গিতে বলে দিয়েছে যে তারা এই মুহূর্তে এটি ফান্ডিং করবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকারের আমলে চীনের সাথে এই তিস্তা ব্যারেজ নিয়ে অনেক কাজ হয়েছিল, মোটামুটি কি হবে টোটাল প্ল্যানিংটাও হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে 2024 সালে নির্বাচিত হবার পরে শেখ হাসিনা যখন চীনে যান, তখন চীন থেকে যখন এই তিস্তা ব্যারেজ পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়, তখন শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বর্তমান বাস্তবতায় এই তিস্তা ব্যারেজ তারা সবাইকে নিয়ে করতে চায়, এখানে চীনেরও একটা স্টেক আছে, এখানে ভারতেরও একটা স্টেক আছে, সুতরাং তারা শুধুমাত্র চীনের সাথে এই ব্যারেজটা করতে পারবে না, এবং যার ফলে চীনের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই সময়। আপনাদের মনে আছে যে শেখ হাসিনা তার সফর সংক্ষিপ্ত করে একদিন আগে ফিরে এসেছে। কিন্তু আজকে চীন এই তিস্তা ব্যারেজ করবে কিনা, চীনের কাছে যখন সাহায্য চাইছে বাংলাদেশ সরকার, তখন চীন খুব স্পষ্টভাবে না বলে দিয়েছে। কারণ চীন এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে অধিক মনোযোগী, তারা ভারতকে কোনো কারণে জটাতে চায় না। এবং তিস্তা ব্যারেজটা এমন একটা ইস্যু যেখানে যদি শুধুমাত্র ভারত করে তাহলে চীন রুষ্ট হবে, শুধুমাত্র চীন করলে ভারত রুষ্ট হবে। সেইখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব জরুরি। এবং বিশ্ব বাস্তবতায় আমি বারবার বলছি যে আরআইসি কিন্তু এখন একটা বাস্তবতা, একদম রাশিয়া, ইন্ডিয়া, চায়নার যে 3 দেশীয় জোট, এবং ব্রিক্সও খুব অ্যাক্টিভ। এবং আপনারা জানেন যে চায়না এবং ভারতের মধ্যে যে বিভিন্ন রকমের কনফ্লিক্ট ছিল সেগুলোকে তারা মিনিমাইজ করে সম্পর্ক উন্নয়ন করছে, এবং তারা সবাই সম্মিলিতভাবে আমেরিকার যে
সুপ্রিমেসি সেটাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে চীন কখনোই বাংলাদেশের জন্য এই ঝুঁকি নেবে না যে তারা ভারতকে রুষ্ট করবে বা বিশ্ব রাজনীতির যে বর্তমান যে গতি প্রকৃতি সেটিকে ব্যাহত করবে। সুতরাং তিস্তা ব্যারেজ বাদ। এখন রইল অর্থনৈতিক করিডোর মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত বাংলাদেশ। এই করিডোর নিয়ে তো বাংলাদেশে কম জল ঘোলা হলো না। এখন এই মিয়ানমার কে কেন্দ্র করে ভারতের স্টেক আছে, রাশিয়ার স্টেক আছে, চায়নার স্টেক আছে, এখন আমেরিকাও তার স্টেক চায়, এই রিয়ার আর্থ মিনারেলের ভাগ চায়। তো এইখানে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত এই করিডোর কে করবে, এই বিনিয়োগটা কে করবে? যদিও চায়না বলেছে তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তারা সেটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এই যে ইকোনমিক করিডোরের কথা বলছে এই বিনিয়োগে এই মুহূর্তে চায়না প্রস্তুত নয়। তারা আপাতত শব্দটা বলেছে, যেমন তিস্তা ব্যারেজ নিয়েও বলেছে যে আপাতত তারা তিস্তা ব্যারেজ নিয়ে ফান্ডিং করতে রেডি না, ভাবছে না। আবার এই করিডোরের কথা, এই করিডোরে ফান্ডিং করবে কে? এই করিডোরে ফান্ডিং করতে গেলে আমেরিকার সাথে যে 3টা চুক্তি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে সেই 3টা চুক্তি অনুযায়ী তো এইখানে এই করিডোর করতে গেলে যারা বিনিয়োগ করবে তাদের ব্যাপারে আমেরিকার ক্লিয়ারেন্স লাগবে। সো চায়না স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তাদের পক্ষে এখন আর এই ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা সম্ভব না, কারণ চায়না ইতিমধ্যে ভেনিজুয়েলায় অনেক লস করেছে। 4-5টা দেশে কিন্তু তাদের বিনিয়োগ ঝুঁকির মুখে আছে। সুতরাং আমেরিকার সাথে এই চুক্তি করে আবার চায়নার বিনিয়োগ আশা করা, এটা মনে হয় যে এই মুহূর্তে একটু বেশি হয়ে যায়, বিশেষ করে এই ইকোনমিক করিডোরের জন্য। তবে এই সফরে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে ওই যে বাটপার আশিক চৌধুরী নামের এক বাটপার, যার ইংরেজিতে প্রেজেন্টেশন দেখে বাঙালি জাতি একেবারে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু আমি আমার এই সামান্য জীবনে, আমি তো মাস্টারি করেছি পৃথিবীর, আমি অসংখ্য কনফারেন্স অ্যাটেন্ড করেছি, সোজা কথা। তা আমার কাছে কখনোই মনে হয়নি যে আশিকের প্রেজেন্টেশন আহামরি কিছু। তো তার প্রেজেন্টেশনে এমন ভাব যে পুরা চীনের বিনিয়োগকারী ব্যবসায়ীরা সবাই বোধহয় বাংলাদেশে এসে ঝাঁপায় পড়বে। যাই হোক, প্রধানমন্ত্রী ফিরেছেন, তার চালা চামুন্ডরা বাঙ্গু মিডিয়া নানানভাবে এটা হাইলাইট করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো যে বিশাল এক অশ্বডিম্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান। এক কথায় বলা যায় তার চীন সফর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আপনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরোধিতা করেন, সেটা হলো তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এটা হলো আপনাদের রাগ, ভীষণ রাগ। কারণ আপনারা চান কৃষ্ণনন্দী মার্কা হিন্দু, আপনারা চান গোবিন্দ মার্কা হিন্দু, যে জামাতে ইসলামের মিটিংও যাবে, গোবিন্দ পারমাণবিক মার্কা হিন্দু চান। যারা সরমনার পীরের মিটিংয়ে যায় বলবে এর চেয়ে তো ভালো জিনিসই নাই, যারা জামাতের কাছে যায় বলবে জামাত শ্রেষ্ঠ। এই ধরনের হিন্দু আপনাদের দরকার, কিন্তু এই ধরনের হিন্দু তো সবাই হবে না। আপনার দরকার হলো গয়াদার মতো হিন্দু, নিপুণ রায়ের মতো হিন্দু, আরো কে যে ফ্রন্ট ঐক্য ফ্রন্ট, কিন্তু হিন্দু খ্রিস্টান ঐক্য ফ্রন্ট মরট আছে, এই জাতীয় কিছু হিন্দু। আপনাদের দরকার যে তারেক রহমানের কি যেন একজন হয়েছে সচিব মচিব নাকি মন্ত্রী পদ কি হয়েছে, তার মধ্যে সবাই তো সেই হিন্দু হবে না। তাহলে আপনি তাদের তাড়িয়ে দিবেন, সংখ্যার সবাই তো কনভার্ট হবে না, তাড়িয়ে দিবেন, তাই না? কারণ আপনার গায়ের জোরে বেশি, তাড়িয়ে দিবেন। আচ্ছা, ওইটাও মেনে নিলাম, আপনি তো জানি থাকতে দিবেন না। বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি কিভাবে উচ্ছেদ করবেন? পাড়া জাহিদের 5টা ভোট নাই, তারেক রহমানের পাড়া, মান্না ভাইয়ের পেতিপাড়া, ওই ডাক্তার কষা জাহেদের 5টা ভোট নাই। সে 5 কোটি ভোট যার আছে, 5 কোটি যার নেতা কর্মী আছে, সে আওয়ামী লীগকে সে দেশে থাকতে দিবে না, এবং এই 5 কোটি মানুষকে তারা কোনো অধিকার দিবে না। পারবেন? পারবেন না। যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন, এর শেষ কিন্তু ভালো হবে না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, বর্তমান বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের মানুষ, যারা আওয়ামী লীগ করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কিন্তু সংখ্যালঘুর চাইতে বেশি নির্যাতিত। ভয়ঙ্কর ব্যাপার। আবার বলতেছি, আমি এই মুহূর্তে আমি বাংলাদেশে আওয়ামী লীগকে যখন বলতাম যে ভাই সংখ্যালঘুর উপর বাংলাদেশ অত্যাচার হয়, মুক্ত চিন্তকদের তো থাকতে দেওয়া হয় না, তারা এগুলো বিশ্বাস করতে চাইত না। এখন আপনারা বিশ্বাস করেন তো যে আপনার সংখ্যায় 5 কোটি হয়ে দেশে থাকতে পারতেছেন না, 5 কোটি হয়েও ঘরে থাকতে পারতেছেন না, পারতেছেন না। শক্তি যখন যার চেয়ে বেশি হয় সেইভাবে অত্যাচার করে। এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্র দরকার, গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, যাতে ভিন্ন মতের যদি একজন হয় তাকে আপনি নিরাপত্তা দিতে হবে, এটাই গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু ফ্যাসিজম, আলট্রা ফ্যাসিজম,
যদি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি আপনার মতকে চাপিয়ে দিতেছেন তাহলে ফ্যাসিজম। আর ধর্ম তো আল্ট্রা ফ্যাসিস্ট। ধর্মের আইন মানেই আল্ট্রা ফ্যাসিজম। ক্যানন ল মানেই আল্ট্রা ফ্যাসিজম। যেখানে আপনি কোনো কথাই বলতে পারবেন না। আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে বলাৎকার হচ্ছে। মাদ্রাসার ছোট, ছোট বাচ্চাদের বলাৎকার করতেছে। মসজিদে খাবার দিতে গেলে বলাৎকার করতেছে। কয়জনের ফাঁসি হয়েছে? এমনকি আপনি মামলা করতে পারেন না এই মুহূর্তে। শরিয়া আইন আসলে তো আরো পারবেন না যে মৌলভী সাহেবের বিরুদ্ধে অভিযোগ বলাৎকার করছে। এই অভিযোগ দিছেন এই কারণে তো আপনার ফাঁসি হয়ে যাবে। আপনার যে অর্ধেক মাটিতে গাইরে পাথর মারবে। বরং বাংলাদেশে যদি শরিয়া আইন কোনোদিন চালু হয়, মৌলবীরা ক্ষমতায় যায়, যে বাচ্চা পোলাপানদের মাদ্রাসায় পড়াইতেছেন না, ওই বাচ্চার মা বাপেরও বলাৎকার করবো গিয়া হুজুরেরা। কিছুই করতে পারবেন না। লিগার আগে না আমার কথা। এখনই পারেন না মৌলবীর বিরুদ্ধে কথা বলতে। আমার একজন না কয়েকজন আমাকে বলেছে যে তাদের সন্তানেরা বা তারা শুধু বলেছে যে বোরকা পরলে যদি সম্ভ্রম ধর্ষণ না হতো তাহলে মাদ্রাসার পোলাপান বলাৎকার হয়ে যায়। এর জন্য বলছে সে নাস্তিক। কি করবেন আপনি? এটা একজন না, বহু মানুষকে বলে। আপনি মৌলবীদের সমালোচনা আকাম কুকামের সমালোচনা করবেন, আপনি নাস্তিক, মুরতাদ। আপনি যখনই মুক্তিযুদ্ধে মৌলবীদের ভূমিকা নিয়ে কথা বলবেন তখন আপনি ভারতের দালাল এবং নাস্তিক, মুরতাদ। আপনি যখনই মৌলবীরা বলবেন তুমি তো বলাৎকার করো, এই তুই নাস্তিক, আনলে ভারতের দালাল, ইসলামের দুশ্মন, ইসলামোফোবিয়া। আর বাংলাদেশে কিছু ওই যে ওয়াইশি ফয়সি জাতীয় কিছু আছে, কিছু ওই যে কি আরো আছে, আর ভুলে গেলাম, কিছু ফেসবুকার আছে, তারা আবার বলে ইসলামোফোবিয়া, মানে একটু ইন্টারন্যাশনাল লেখা। আরে ভাই তুমি বলাৎকার করে ক্যান্সার বানায় ভালো, তোমার বিরুদ্ধে বলা যাবে না। তোমার বিরুদ্ধে না, তোমার আমি সেই ভিকটিম গিয়ে আদালতে যেতে পারবে না, এটা বললেই সে ইসলামোফোবিয়া, ওটা ইসলামোফোবিয়া হয়ে যায়। মানুষ কেটে মেরে ফেলবে ওটা বললে তখন ইসলামোফোবিয়া হয়ে যায়। যেটা বলতেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি উচ্ছেদ করতে পারবেন না। সংখ্যালঘুদের তো থাকতে দিবেন না, ওকে, চলে যেতেই হবে। মুক্ত চিন্তকদের তো পক্ষে বলার কেউই নেই। বরং মুক্ত চিন্তকেরা সকল সংখ্যালঘু এবং যারা নির্যাতিত তাদের পক্ষে বলে, কিন্তু আমাদের পক্ষে বলার কেউ নেই। আমাদের মুক্ত চিন্তকদের বলেন, বাংলাদেশে কোন এমপি বলেছে যে বাংলাদেশে মুক্ত চিন্তকদের থাকার জায়গা দিতে হবে, তাহলে তোমরা তারা আবাগে না, তাদের কথা বলার অধিকার আছে? কেউ নাই। অন্তত হিন্দুদের পক্ষে বলার অধিকার আছে। যে সংসদে একজন বলেছেন, ফজলুর রহমান, কি করেছে জানেন? তার বিরুদ্ধে ফতোয়া দেয়। আমি একটু আগে আজকে এক লাইভে গিয়ে বলে আসছি, ফজলুর রহমানের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু হয়ে যাবে। অলরেডি ফতোয়া দেওয়া শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে। এমনিতেই এর আগে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মৌলবীরা বলছে তার জানাজা করবেন, আর সংসদে ভাষণ দিচ্ছে না। তো মূর্তি বানাবে, তোমার কি সমস্যা? ওরা মূর্তি বানায়, আমরা মসজিদ বানাবো 25 তলা। এখন বলতেছে যে 300 ফুট মূর্তি বানাবে, তাহলে 25 তলা মসজিদ তো ছোট। এই জন্য তারা ফতোয়া দেওয়া শুরু করছে যে কাফের, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। মানে একটা মূর্তি, একটা নামের মূর্তি এতই শক্তিশালী, মূর্তির নাকি কোনো ক্ষমতা নাই? মাটির মূর্তি, পাথরের মূর্তির কোনো ক্ষমতা নাই? আমি তো দেখতেছি অনেক ক্ষমতা। আমিও আগে বিশ্বাস করতাম মূর্তির কোনো ক্ষমতা নেই, কারণ আসলে তো পাথরের মূর্তির কি ক্ষমতা আছে। কিন্তু এইবার দেখলাম আমি পলাশবাড়িতে, রংপুরের পলাশবাড়িতে একটা রাম মূর্তি স্থাপন করতে গিয়েছে। কি যেন তার নাম, কি যেন, কি চন্দ্র, আর ভুলে গেলাম নামটা এখন, হরিদাস চন্দ্র। তার যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। এই বিতর্কিত ব্যক্তিটি একটি এবং সাধারণ মানুষ, নিম্নবর্গের হিন্দু এবং সাধারণ মানুষ, পড়ালেখা করে নাই বলে, এমন কোনো রাজনৈতিক নেতা না, সে শুধু একটা মূর্তি বানাইতেছে 82 ফুট। পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। 95% মুসলমানের জনতার দেশে 10 লাখ মসজিদ মাদ্রাসা থাকার পরেও একটা মূর্তির জন্য পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। তাহলে কি বোঝা গেল মাটির মূর্তির ক্ষমতা আছে? এখন আমার বিশ্বাস করতে আমি বাধ্য। আমি তো বিশ্বাস করি না, আমি বিশ্বাসই করি না। আমি তো ওই যে আল্লাহ, খুদা, ভগবান তাদের ক্ষমতা আছে তাই বিশ্বাস করি না। যদি তাদের ক্ষমতা থাকতো, 2 বছরের শিশু ধর্ষণে ফিরাইতে পারে না, তাদের এত দেবতা থাকে, এত ফেরেস্তা থাকে, ফিরাইতে পারে না। 2 বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলে বাংলাদেশে ধর্ষণ করে। 2 বছরের শিশু। 5 বছরের শিশুরে মৌলভী মসজিদে ধর্ষণ করে। 2 বছরের শিশুকে কেটে টুকরো টুকরো করে ফেলে, 1 বছরের শিশুকে কেটে টুকরো টুকরো করে ফেলে। কোনো ভগবান, আল্লাহ, খুদা এসে উদ্ধার করতে পারে নাই, তার ফেরেস্তারও পারে নাই, তার দেবতারও পারে নাই, পারবেও না কোনোদিন, আমি জানি না। কিন্তু এখন দেখতেছি স্রেফ একটা মাটির মূর্তির এত ক্ষমতা, বা একটা পাথরের মূর্তি, রামের মূর্তি এত ক্ষমতা যে পুরো বাংলাদেশ হিল গয়া। साला एक राम मूर्ति 82 फीट का एक राम मूर्ति बांग्लादेश को हिला दिया, इस्लाम को हिला दिया, 10 लाख मस्जिद मदरसा को हिला दिया, सिर्फ साला एक राम मूर्ति। একটা রাম মূর্তি পুরো বাংলাদেশ কাওয়াই ফেলেছে। এখন আমার কেন যেন মনে হইতেছে, বললাম তো আগে, আল্লাহ, খুদা, ভগবানের শক্তি আছে কিনা আমার সন্দেহ আছে, গডের শক্তি আছে কিনা আমি যথেষ্ট সন্দেহ করি, এবং এখনো করি। তাদের কোনো ক্ষমতা নেই। থাকলে ওই 2 বছরের শিশু, কুকুরটা না খায় থাকতো না, মানুষ না খায় থাকতো না, দুর্ভিক্ষে মানুষ মারা যেত না, এটা আমি মনে করি। কিন্তু এখন দেখি, ওরে বাবা, আল্লাহ, কোথা, গড, ভগবান তো দূরের কথা, একটা পাথরের বা মাটির মূর্তির যে কি ক্ষমতা রে বাবা রে বাবা। এই কোথাকার কোন রংপুর পলাশবাড়িতে একটা মূর্তি বানাইতেছে 82 ফুট, তাতেই কাঁপে উঠছে। তাহলে 882 ফুট বানাইলে কি উপায় হবে?
তাহলে যদি 882 ফুট রামের মূর্তি বানায় তার না জানি কত ক্ষমতা হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা এই যে যেভাবে নির্যাতন করতেছেন, এই মুহূর্তে সারা পৃথিবীতে যুদ্ধরত দেশ বাদ দিয়া, সংঘর্ষ হচ্ছে ওগুলো বাদ দিয়ে, যে দেশে যুদ্ধ নেই এমন দেশে সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দুদের চাইতে বেশি বিপদে আছে। কারণ সংখ্যালঘুরা অন্তত ঘরে থাকতে পারতেছে, বাড়িতে থাকতে পারতেছে, মামলা করতে পারতেছে, কমপক্ষে সাধারণভাবে জেনারেল মামলা করতে পারবে গেলে আদালতে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ না কোর্টে যাইতে পারে, না ঘরে থাকতে পারে, না জেলে থাকতে পারে, না বাইরে থাকতে পারে, না চাকরি করতে পারে, না ব্যবসা করতে পারে। মানে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ আর শ্রমিক লীগ, তাঁতি লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, তারা ভয়াবহ নির্যাতন নিপীড়নের মুখে, যারা সংখ্যালঘুর চাইতে বেশি নির্যাতিত। কোনো মানবাধিকার সংস্থায় কথা বলতে শুনি না। বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সবচেয়ে বেশি নিপীড়িত দল, কোনো আন্তর্জাতিক সংস্থাকে বিবৃতি দিতে দেখি না। বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে সবচেয়ে বেশি নির্যাতিত দল সারা পৃথিবীতে, কোনো রাজনৈতিক দল, তার পক্ষে কোনো দেশ বিবৃতি দিচ্ছে না। অথচ হীরা আলম যদি তার 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 পেটখাত ডায়রিয়া হয়েছে, তার সম্পর্কে বিবৃতি দিয়ে দিত। কষা জাহিদের পায়খানা কষা, এর জন্য আন্তর্জাতিক বিশ্ব বিবৃতি দিয়ে দিত। কিন্তু এখন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নির্যাতিত, যারা আওয়ামী লীগ করে, যারা ছাত্রলীগ করে, কোটি কোটি মানুষ নির্যাতিত যারা স্বেচ্ছাসেবক লীগ করে, কোটি কোটি মানুষ নির্যাতিত যারা কৃষক লীগ, তাঁতি লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মহিলা লীগ, আওয়ামী যুব মহিলা লীগ করে নির্যাতিত। মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো মানুষ নির্যাতিত। কোনো ব্যক্তি, সংস্থা, আন্তর্জাতিক কোনো সংগঠন কথা বলে না। এরা কত নির্যাতিত এখন বুঝতে পারছেন তো আমাদের ব্যথা? এই যে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের পক্ষে বলার কেউ নাই। আমিও কিন্তু অন্তত আওয়ামী লীগের পক্ষে বলতেছি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথা বলতেছি, সংখ্যালঘুদের পক্ষের কথা বলতেছি, বাক স্বাধীনতার যখন কুক্ষিগত সেখানে কথা বলতেছি। কিন্তু আমাদের পক্ষে কথা বলার কিন্তু ভাই পৃথিবী বাংলাদেশে কেউ নেই। কে আছে? যারা বলে তারা দেশের বাইরে, দেশে থেকে একটা লোক আমাদের পক্ষে বলার নাই। বাংলাদেশে একটা এমপি কোনোদিন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির এমপি বলেছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যে যারা মুক্ত চিন্তা করে, মুক্ত বুদ্ধি চর্চা করে, তাদেরকে তাদের মতো থাকতে দিন? বলেছে কেউ? কোনোদিন বলে নাই, সম্ভাবনা নেই বলার। তা আমাদের সংখ্যা কম, বাদ দিলাম, আমরা কেউ না, আমরা তো সংখ্যায় কম, আমাদের কোনো এমনি আমাদের ঐক্যও নাই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তো একটি শক্তিশালী রাজনৈতিক দল, যারা এতবার ক্ষমতায় ছিল, তাদের পক্ষে কেন বলে না? তাহলে কি আমরা ধরে নিব? এমনকি জাতিসংঘ টু শব্দটি করতেছে না। জাতিসংঘ টু শব্দটি করতেছে না কেন? তবে কি জাতিসংঘ কোনো বিশেষ দেশের পক্ষে কাজ করে? তবে কি জাতিসংঘ কোনো বিশেষ সংগঠনের পক্ষে কাজ করে? মানে জামাত, শিবির, বিএনপির জীবন জীবন, আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের জীবন জীবন না, এদের জীবন জীবন না, এদের কোন রাজনৈতিক অধিকার দরকার নাই। কিন্তু আপনারা নিশ্চিত থাকেন, যেটা এর আগেও লিখেছি এবং বলেছি, কিন্তু যে নির্যাতন জামাতেরা, বিএনপিরা, আমার ভাবির পোলারা, রাজাকার আলবদররা শুরু করেছে ৭১-এর মতো ভয়াবহ নির্যাতন, বরং কোথাও কোথাও তার চেয়ে বেশি। কারণ কারণ পাক বাহিনীরা একটা নারীকে একবার দুইবারই ধর্ষণ করত। আর বাংলাদেশে এই রেকর্ড আছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ করার দায়ে তার বউকে জেলে থাকার কারণে ১ বছর যাবত ধর্ষণ করতেছে ছাত্রদল নেতা। নির্মমতা দেখেছেন তো? তো এই যে নির্যাতন, কিন্তু আওয়ামী লীগ আসার পরে ক্ষমতায়, যেদিন দেখবেন জামাত নিষিদ্ধ করবে, সারা পৃথিবীতে চলে যাবে ইসলাম খতরেমে। প্রথমে মিডল ইস্টের যত দেশ আছে, ইরান সহ। এই যে আওয়ামী লীগেরা খোমেনি লীগ খুলছেন না আপনারা, জামাত নিষিদ্ধ করে দেখেন, ইরানের রাষ্ট্রদূত সবার আগে আপনাদের বিরোধিতা করবে। জামাত নিষিদ্ধ করেন। অনেকে আমার উপর রাগ করেন না, আপনারা যারা ছাত্রলীগ, আওয়ামী লীগ করেন, আমি যখন আপনাদের বলি খোমেনি লীগ, খুব তো রাগ করেন। কিন্তু উচিত কথা একটু খারাপই লাগবে, সত্য কথা একটু খারাপই লাগবে। কারণ মায়ে যদি লাঙ্গের সাথে সয় কারো মাও, সেটা যদি কেউ কাউকে বলে, তাহলে সেটা শুনতে একটু খারাপ শোনা যায়। সত্য তো সত্যই। এই যে এত খোমেনি লীগের পক্ষে আপনারা না, আপনাদের বলে দেয়, যেদিন বাংলাদেশে জামাত ইসলাম নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ তো আসবেন আপনারা ক্ষমতায়, সেদিন সবার আগে বিবৃতি দেবে ইরান। বলে দিলাম আপনাদের, আমি এই খোমেনির ইরান বলে দিলাম বিরোধিতা করবে যে ইসলাম খতরমে বাংলাদেশে মৌলবি মারতেছেন। আপনি কি জানেন বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের নাম নেন না? ইরান কত টাকা বিনিয়োগ করেছে আপনারা জানেন এই বাংলাদেশে? শুধু কি সৌদি আরব দিয়েছে, কাতার দিয়েছে, কুয়েত দিয়েছে, দুবাই দিয়েছে, তুরস্ক দিয়েছে, পাকিস্তান দিয়েছে, আর আমেরিকা দিয়েছে? ইরান দেয় নাই বাংলাদেশে? বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ উস্কানে ইরানের টাকা নাই? কি মনে করেন তুরস্কই শুধু ২০ কোটি টাকা মসজিদে দিয়েছে? আপনি কি জানেন ইরানের এম্বাসি থেকে কত টাকা বাংলাদেশে দেয় এই বাংলাদেশে তাদের মতবাদ প্রচারের জন্য?
মৌলবাদ প্রচারের জন্য, জানেন আপনারা? খোঁজ নিছেন? কিন্তু আপনাদের আওয়ামী লীগের জন্য, ছাত্রলীগের জন্য একটা বিবৃতি কোনোদিন দিবে না। কই এত না নরেন্দ্র মোদীরে গালাগালি করলেন, এই যে বামপন্থীরা, সামপন্থীরা, তারপরে বাংলাদেশের বাঙ্গুরা, ভারতের ভাঙ্গুরা, এবং কি ভারতের চিঙ্কু বাম, বাংলাদেশ চিঙ্কু, এত না নরেন্দ্র মোদী সমালোচনা করেন। দাওয়াত কারে দিছে? নরেন্দ্র মোদীকে। দাওয়াত কিন্তু কোনো বামপন্থীদের দেয় নাই। লজ্জা না একটা? চপেটাঘাত না, জুপেটাঘাত, জুতা পেটা হয়ে গেছেন না? দাওয়াত কিন্তু তারেক রহমানের দেয় নাই, পাকিস্তানের নেতারা দেয় নাই। কারে দিচ্ছে? নরেন্দ্র মোদীকে। ওই যে গায়েবানা জানাজা, এটাও। অথচ বাংলাদেশে গায়েবানা জানাজা 1 মাস আগে করা শেষ করছে এই যে বাংলাদেশের ছাত্র শিবির। এটাই হলো রাজনীতি। এই বাংলাদেশে কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে নেবে না। এই বাংলাদেশ যেদিন বিএনপিকে আপনি নিষিদ্ধ করবেন, দেখবেন সবার আগে ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিবে, আমেরিকা বিবৃতি দিবে, সকল উন্নত বিশ্ব এই গণতন্ত্র খতরমে, আর মিডল ইস্ট বলবে ইসলাম খতরমে, জামাত বাতিল করার জন্য। কিন্তু আওয়ামী লীগের পক্ষ কেন দিচ্ছে না? এখানে আওয়ামী লীগের ভাইয়েরা, আপনাদের আন্তর্জাতিক লবি শক্তিশালী করতে হবে। শুধু একটা দেশ বা 2টা দেশের উপরে ভরসা করে আপনারা কি করতেছেন? কাজ করেন না কেন? এখন বলবেন আমরা তো ইংরেজি ভাষা জানি না। ভাই, ইংরেজি ভাষাই জানতে হবে। অনেকে আমাকে বলেছে যে ইংরেজি ভাষা জানে না, তাই অনেকে অভিযোগ করেছে যে ইংরেজি ভাষা জানে। ইংরেজি ভাষা আমিও খুব ভালো বলতে পারি না। ইংরেজি ভাষাই যে জানতে হবে এমন কোনো কথা আছে? আপনি আপনার ভাষাতেই বলেন, অন্য যোগাযোগ করার কোনো দোভাষী নিয়োগ দেন, সমস্যা কি? কথা বলেন, লেখেন। কি করতেছেন আপনারা? আমি বুঝে উঠতে পারি না। অথচ বিএনপির কোনো কূটনৈতিক শক্তিই নেই। জাপানে জামাত শক্তিশালী, ইউকেতে জামাত শক্তিশালী, অস্ট্রেলিয়াতে জামাত শক্তিশালী। আপনারা আওয়ামী লীগরা কি করলেন 17 বছর? আপনারা আমাদের কথা তো শুনবেনও না, জানি। একটু বললে আমাদের উপরে রাগ করবেন। কি করছেন আপনারা 17 বছর? বা এখনো কি করতেছেন? এখন আসল কথা যদি বলি তাহলে তো সমস্যা। টাকা তো কম ইনকাম করেন নাই। যারা ইনকাম করেছেন তারা কি করবেন? কবর নিয়ে যাবেন? তার জন্য রেখে দিয়েছেন কর্মীদের রক্তের উপরে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীদের রক্তের উপরে, জীবনের উপরে, সম্ভ্রমের উপরে, তার মা, বোন, ভাগ্নি, মেয়ে, কন্যা, বাস্তির রক্তের উপরে, সম্ভ্রমের উপরে আপনি ক্ষমতায় যাবেন, আর তাদের জন্য কোনো কাজ করবেন না আপনি? কেন? কি কারণে? যাক, সেটা অন্য প্রসঙ্গ, ওটা অন্য দিন বলবো। যেটা বলতেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাইতে পারবেন না। আজকে যারা বললামই তো, বাংলাদেশ পৃথিবীতে বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা চরম নিপীড়িত, নির্যাতিত এবং নির্যাতনের শিকার। প্রতি মুহূর্তে তাদের মানুষকে মেরে ফেলা হচ্ছে, জেলখানার বাইরে যেখানে পারছে মেরে ফেলতেছে। পুলিশ ডোর টু ডোর গিয়ে খুঁজে। পুলিশি রাষ্ট্র বানিয়ে ফেলেছে পুরো বাংলাদেশ। পুলিশই না, এখন তো আর্মির রাষ্ট্র। যারা বলতো যে পুলিশ ছাড়া এসে দেখ, তারা এখন আর্মি ছাড়া চলতে পারে না। আমরা দেখতেছি এবং হাসি আসে এই কথা শুনে। যারা বলতেন না পুলিশ ছাড়া এসে দেখ, আর্মি ছাড়া তো আসতে পারে না। আপনারা আসেন না আর্মি ছাড়া। আর্মি শুধু বেড়াকায় ফিরে যাইতে দেন। আমি শেখ ফরিদ কি করি আপনাদের কয়টা বাজাই দিয়ে দেখেন না, শুধু আর্মিটা বেড়াকায় ফিরে যায়। আমার টাকাই তো 10,000 লোক ঢাকা শহর দখল করে, শুধু আর্মিটা সরান। আপনাদের এত মুরদ, এত না বলতেন পুলিশ লীগ ছাড়া আসো, পুলিশ লীগ ছাড়া। আপনারা খেলে আর্মি, আপনাদের আর্মি দল, আপনাদের জামাতি আর্মি আগে বেড়াকে যাইতে বলেন, সারা ভাড়ায় ফেলাবো। আমার শেখ ফরিদের কথায় 10,000 লোক ঢাকা শহরে গিয়ে অবস্থান নেবে। যেই দিন বলবো সেই দিনই, কমপক্ষে 10,000। সর্বনিম্ন বললাম, নিম্ন মানে যদি নাও যায় 10,000 যাবে। তাহলে শেখ হাসিনা ডাকে কয়জন যাবে? মির্জা আজমের ডাকে কয়জন যাবে? শামীম ওসমানের ডাকে কতজন যাবে? ওবায়দুল কাদের সাহেবের ডাকে কতজন যাবে? বা অন্যান্য আইবি রহমানের ডাকে কত যাবে? বা অন্যান্য আওয়ামী লীগের নেতা যারা আছে রাজশাহী, বগুড়া, বরিশাল, তাদের ডাকে কতজন যাবে? কল্পনাই করতে পারবেন না যে কত লোক যাবে। অবশ্য আপনারা আর্মিতেও ঠেকাইতে পারবেন না। আগামী 23শে জুনের মধ্যে আপনাদের নেটো বাহিনী বাংলাদেশে আনতে হবে। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ঠেকাইতে পারবেন না। এবং এটা কেন হবে জানেন? কারণ আপনাদের এই জামাত হেফাজতের নিপীড়নের কারণে। কারণ আওয়ামী লীগের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমারই তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের উপরে যে নির্যাতন, নিপীড়ন আপনারা চালাচ্ছেন, আমারই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে যদি আওয়ামী লীগের নেতারা বিপ্লবের ডাক না দেয়, আমি দিয়ে বসবো, কি করব? সহ্য হচ্ছে না তো। আমি মাঠে নেমে যাব। আমি মাঠে নেমে যাব। মুখে এইভাবে আর কথা বলবো না। নেমে যাব, তারপর যা হয় হবে। আমি অপেক্ষা করতেছি আওয়ামী লীগের নেতা যে ডিসেম্বর পর্যন্ত দেখব। তারপরে আমরা আমাদের মতো তৃণমূলের সাথে আমরা কথা বলবো কি করা যায়। কারণ এইভাবে এত নির্যাতন হতে পারে না। আপনারা আওয়ামী লীগেরাও সতর্কভাবে সমন্বয় করুন নিজেদের মধ্যে। সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, যারা মনে করতেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিবেন, অত নাহলে আদেশের না, আপনাদের কপালে শুনেছে। হয়তো আওয়ামী লীগকে আরো কিছু মূল্য দিতে হবে। চরম মূল্য তো দেওয়া হয়েছে, আরো কিছু মূল্য দিতে হবে। অনেক দাম দিয়ে কিনতে হবে। 71 সালে 30 লাখ মেরে ফেলেছেন।
অগণিত নারী ধর্ষণ করেছেন, এখনো অগণিত নারী ধর্ষণ হচ্ছে, স্বীকার করে না, মানুষ লজ্জায় ভয়ে বলে না। দুইটা কারণে বলে, এক লজ্জা আর একটা ভয়। কত ধর্ষণ মামলা হবে অপেক্ষা করেন না। ওই যে ডর দেখায় যে বাঁশের চিপায় নিতেছেন, বাঁশের আড়ায় কলা গাছের চিপায় নিতেছেন, বা ডাইকে নিয়ে আসতেছেন যে দেখা করো, ভালো আছো, দেখা করো, তোমার খবর কি, এগুলো বলে যে ধর্ষণ করতেছেন, তারা কিন্তু ভুলবে না। এগুলো হিসাব নেওয়া হবে। এই যে বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতি লীগ, এদের নেতার মা, খালা, বোন, ভাগ্নি, বাস্তি, কন্যাকে যে ধর্ষণ করতে চাওয়া, এগুলো হিসাব দিতে হবে। পাই পাই করে হিসাব নেব আমরা, পাই পাই করে হিসাব নেব। আর আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া কাউকে কোনো চাকরিতে আর দেওয়া হবে, যে জায়েদ পাড়া বলছে না 50 লক্ষ আওয়ামী লীগকে সরিয়ে দিতে হবে, তাদের কোনো কিছুতে রাখা যাবে না, তাই হবে। ওই জাহিদ পাড়া যা যায়, জামাত, বিএনপি, হেফাজত, চামরানাই পীর, ভাবির পোলারা যা যা বলছে ওগুলো আমরা কার্যকর করব। উল্টা, ঠিক উল্টাটা হবে। আবার আমাদের ময়মনসিংহের একজন এমপি বলছে 50 বছর আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, 5 মাস পরে দেখুনি, 5 মাস পরে আপনারা ফোন দিব, মাশাল্লাহ, আপনার পায়ের নিচে মাটি থাকবে তো। আপনার সে বড় বড় মর্দ কিন্তু ময়মনসিংহে আওয়ামী লীগ করতো, তাদের খুঁজে পাওয়া যায় না। আর আপনি তো বিএনপি করেন, আপনার আর কিন্তু খুঁজে পাওয়া যাবে। 50 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আর 50 বছর তো দূরের কথা, 5 মাস পরেই তো আপনাদের কুর্সি নিয়ে টানাটানি লেগে যাবে, খুঁজে পাওয়া যাবে না আর কিন্তু আপনাদের। এই এই আপনারা তো জামাতেরা আপনাদের নেতারা কুলাঙ্গার বলে, আপনাদের দলকে কুলাঙ্গার বলে, তার জবাবদার মুরুদ আপনাদের নাই। আমার ভাবির পোলারা আপনাদের নেতারা গালি দিতে 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 কমাতে বাড়ায় দেয়। আপনারা টু শব্দটি করতে পারেন, আমাদের মুরুদ নাই তার প্রতিবাদ করতে। আর বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাবেন, ওই মোল্লার মিলিটারি ডর দেখান। আওয়ামী লীগ যেদিন এই মোল্লার মিলিটারির ডর ভেঙে যাবে, তখন আপনি কোথায় যাবেন? আওয়ামী লীগ এখন ডরাইতেছে মোল্লাদের দেখে, যে মোল্লাদের চর থাপড়া দিলে, ওদের যদি লাথি উস্তাদের বেহেশত থেকে নাম কাটা যাবে। এই ভয়তে এতদিন কিছু বলে নাই, হয়তো এখনো কিছু বলতেছে না, কিন্তু মুখ কিন্তু তারা খোলা শুরু করছে মোল্লাদের বিরুদ্ধে। রইল বাকি মিলিটারির ডর বড়জোর ডিসেম্বর পর্যন্ত। আমি লিখে দিলাম আপনাদের, লিখে রাখেন আমার কথা, যে আগামী ডিসেম্বরের পরে মোল্লার ডর তো মোটামুটি এখন বেহেশতের চিন্তা বাদ দিয়েছে আওয়ামী লীগ, দুনিয়াতেই দুজক বানাই ফেলছে মোল্লারা। আর মিলিটারি ডিসেম্বরের পর দেখবেন মিলিটারি ডর শেষ। আর ডিসেম্বরের পর তো মিলিটারিকে থাকতে দিব না। এই এই সারা দেশে এভাবে এত এত ওই ওই বালুর চরে খাওয়া আর শ্বশুরবাড়ি হাগা, সেনাবাহিনীদের এই সুখ আমরা রাখবো না। ডিসেম্বরের পরে সেনাবাহিনী খেলা দেখতে পারবে। এখন মিশন প্রথমে বন্ধ করব। আমি শেখ ফরিদ বলে রাখলাম, এর আগেও বলেছি, আবার বলে রাখলাম, মশমশায় মিশনে যাওয়া না, ডিসেম্বর থেকে কিন্তু বন্ধ। চাপাচাপি আওয়ামী লীগেরা কি করবে জানি না, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। মিশন বন্ধ হয়ে যাবে ডিসেম্বরের পরে। সেনাবাহিনীর সুদূর বুদুর আমরা সোজা করে ফেলবো। আমরা সেনাবাহিনীর সুদূর বুদুর, বাংলাদেশে মিলিটারির সুদূর বুদুর, ওয়াকারের সুদূর বুদুর সোজা করে ফেলবো। ওই তোমার দাড়ি রেখে তুমি চিল্লাই যাবা, সেই ব্যবস্থা করে দিব। তা কই যাবা চিল্লায় পাকিস্তান, কই যাবা চিল্লায় তুরস্কে, সেই ব্যবস্থা করবো। অবশ্য জনগণ যদি যেতে দেয়। দাড়ি রাখছে না কেবল, কয়দিন পরে জুব্বা টুপি দিয়ে বলবো যাও, 3 চিল্লায় চলে যাও, সেই ব্যবস্থা করবো। আর মিশনে যায় মচমচায় খাওয়া আর বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করা, নিপীড়ন করা, তারপর মুক্তিযুদ্ধের পক্ষের এই বাংলাদেশের যত মিলিটারি সব বাই চান্স মুক্তিযুদ্ধ। আগে বিশ্বাস করতাম না এই কথা, এগুলো সব বাই চান্স মুক্তিযোদ্ধা, সবগুলো রাজাকার ছিল। এরা তখন দেখলো যে কোথায় যাওয়া যাবে, অস্ত্র তো হাতে, ট্রেনিং আছে, যুদ্ধ নেমে গেছে। ভারতের একটাও ভারতের পক্ষে ছিল না, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, সবগুলো ছিল গাদ্দার। এই বাংলাদেশে যেগুলো মিলিটারি মুক্তিযোদ্ধা সবগুলোই 95% গাদ্দার। এই যেগুলো মিলিটারি মুক্তিযোদ্ধা দেখেন, এগুলো 95% গাদ্দার। 2-4 জন থাকতে পারে ভালো, এখন বোঝা যাচ্ছে এরা গাদ্দার। প্রথমে ছিল যে 50-50, না 95%। দেখেন না কিভাবে জামাতি বিএনপির মেজর থেকে জামাতি মেজর হয়ে যায়, জামাতি মেজর হয়ে যায়, দেখতেছেন তো। বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের মানুষজন শুধু এখন মোল্লার ডরকে চলে গেছে, এখন মিলিটারি ডরটা শুধু যদি যায়, দেখবেন বাংলাদেশে কি ঘটে। শোনেন, যারা আওয়ামী লীগ করেন তাদের বলি, ভাই বারবার বলে, সেটা 1 বছর আগে বলছে, আবার বলি, সাঁতারের উপরে পানি নাই ভাই। 10 ফুটও সাঁতার, কারণ আমরা 6-7 ফুটের উপরে হই না। 10 ফুটও সাঁতার, 20 ফুটের সাঁতার, 200 ফুটও সাঁতার, 2000 ফুটের সাঁতার, ভাই সাঁতার দিয়ে ফেলেন, কিছুই হবে না, নদী পার হয়ে যাবেন, সাগর পার হয়ে যাবেন। কিন্তু ভয় পেলেই ভয়, ডরাইলেই ডর। এই ডরটা আপনাদের ভাঙতে একটু সময় লাগবে জানি। ডিসেম্বরেই দেখবেন এদের মিশন কিভাবে বন্ধ করাই আমরা। আপনারা পারবেন না যারা আওয়ামী লীগ করেন, আমরা জানি কি করতে হবে। আমাদের যেখানে যেখানে কাজ করার কাজ, আমরা কাজে লেগে গেছি। এদের সুদূর বুদুর, এদের ওই যে শেখ হাসিনা তো এদের আসলে যাদের খাওয়াবেন তারাই বেমানি করবে। আমার জীবনেও ঘটেছে, যাদের বেশি খাওয়াইছি তারাই গাদ্দারি করেছে। যাই হোক, সেটা অন্য বিষয়। যারা খাওয়ায় তারা সারা জীবন খাওয়াই যায়, কিছু করার নেই। মিলিটারির শেখ হাসিনা 1 বেলার জায়গায় 2 বেলা গোস্তা খাওয়াইছে, তো চর্বি বেড়ে গেছে মোল্লাদের মতো। মোল্লাদেরও 2 বেলার জায়গায় 5 বেলা খাওয়ার ব্যবস্থা করছে, চর্বি বেড়ে গেছে। এই মোল্লাদের চর্বি তো কমে যাবে,
খুব শিগগিরই, কারণ ইসরায়েলের রাষ্ট্রদূত বলছে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, হামাসের ঘাঁটি আছে। বুঝতে পারছেন তো? এদের যে কি সেটা ভাঙ্গা মার দিবে ইসরায়েল, চিন্তাও করতে পারবেন না। আর হইলো বাকি মিলিটারির চর্বি কমানো লাগবে আর কি। কারণ এদের তো কোনো কাম নাই, যুদ্ধ নাই, বুদ্ধ নাই, কিচ্ছু নাই। মানে শ্বশুরবাড়ি খাওয়া, বালুর স্তরে হাগা, কাম নাই তো কোনো। তাই আকাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বাংলাদেশের মূল্যায়ন মিলিটারি কোনোদিন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। ওই ৫% ১০% হিসাব আমি করতেছি না। এখন বলবেন যে এতজন, ওই সংখ্যার কথা বলি নেই। সংখ্যার দিয়ে আপনি ই করেন না, মানে নাই, মানে বেশিরভাগ এদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা আপনারা মাথায় রেখেন। তবে শুরুতে যেটা বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তচিন্তক এবং সংখ্যালঘুরা কি থাকতে পারবে না? হয়তো মুক্তচিন্তকেরা তো থাকতে পারবেই না, সংখ্যালঘুদের চলে যেতে হবে, কিন্তু আওয়ামী লীগকে আপনি উচ্ছেদ করতে পারবেন না। আওয়ামী লীগ মাঠে ছিল, আছে এবং থাকবে। আপনি আওয়ামী লীগকে উঠাই দিতে পারবেন না। জাস্ট আওয়ামী লীগের শুধু মিলিটারি ডটটা চলে গেলেই দেখতে পারবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি কম, হাউ মেনি হোয়েট দেখতে পারবেন। ওই দেখতে পারবেন ডিসেম্বরের পরে খেলা দেখতে পারবেন। দেখাবো আমরা। প্রথমে বললাম তো যে ওই মিশন না, মচমচায় টাকা খাওয়ার ওই ধান্দাকে, বাংলাদেশের দেশের জনগণকে তুমি ক্ষতি করে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করে তুমি মচমচায় মিশনে টাকা খাবা, ওটা বন্ধ করতেছি আগে আমরা। ওয়াকারদের ফাত্রামি বন্ধ আমরা করতে জানি। কলম সবসময়ই বড়, কলম সবসময়ই বড়, লেখনী সবসময়ই বড়। ওই তোমার বন্দুককে আমরা থোড়াই গিয়ার করি। তোমার বন্দুককে, তোমার ১,০০,০০০ বন্দুকের চাইতে আমাদের একটা কলমই অনেক শক্তিশালী। সেটা তোমরা ওয়াকার সাহেবরা দেখতে পারবা, ডিসেম্বর থেকে দেখতে পারবা। এখনো সতর্ক হও, এখনো ঘরের ছেলে ঘরে বেড়াকে ফিরে যাও। আমাদের বাধ্য করো না তোমাদের মিশনে যাওয়া বন্ধ করতে। কিন্তু তোমরা গণতন্ত্র ধ্বংস করবা, ৭২ সংবিধান ধ্বংস করবা, মুক্তিযুদ্ধের স্পিরিট ধ্বংস করবা, আর আমরা বসে বসে আঙুল চুষবো না। কলম সবসময়ই অসির চেয়ে মসি বড়, এটা সবসময়ই হবে, সবসময় প্রমাণ করব। কলম বড়, লেখনী বড়, জ্ঞান বড়, এটা প্রমাণ করে দিব। ডিসেম্বর থেকে খেলা দেখতে পারবা। আমরা অপেক্ষা করতেছি আওয়ামী লীগ কি করে, না করলে আমাদের কাজ আমাদের করতে হবে। দেখ আমরা এবার কিছু, অনেক লম্বা হয়ে গেল আলাপ, যাই হোক। একজনে লেখছে দেশে আয় চান্দু। জি চান্দু, তোমার মায়ের ভাতারা যখন পালাবো বলবো দেশে আয়। তোমার মায়ের ভাতার গোলাম জামাসানা ফালাইছিল, সাইদি ৭১-৭৫ ফালাইছিল, ওই যে সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান পালাইছিল, তোমার এই খালুরাও পালাইয়াছিল, তোমার ওই শিলংয়ের বহু লোক বিএনপির পালাইছিল। তোমারও বলবো বাবা, তোমার 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 মায়ের লাংকে পাঠাও, তোমার মায়ের ভাতারকে পাঠাও। আমরা ওইগুলো বলবো, চিন্তা করো না বাবা, বুঝছো? বাবির পোলা দেখতে পারবা। এই বাবির পোলারাই কিন্তু পরে গিয়ে আওয়ামী লীগে যোগ দিবে, গিয়ে আমাদের গালাগালি করো, আমরা জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সকল জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে চীন ভ্রমণ, এটি দৃশ্যমান হয়েছে। দৃশ্যমান বললাম এই কারণে যে মালয়েশিয়াতে তিনি যেভাবে সমাদৃত হয়েছেন, ঠিক তার সঙ্গে যদি আপনি তুলনা করেন, সেক্ষেত্রে তার চীন যাত্রার যে প্রাথমিক স্তর, যিনি মালয়েশিয়া থেকে চীনের ডালিয়ানে গিয়েছিলেন, সেই ডালিয়ানে তার আগমনটি আমাদের দৃষ্টিতে আসলে মালয়েশিয়ার মতো হয়নি। আবার সেই ডালিয়ানের যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক হলো, তারপরে তিনি ট্রেনে করে চলে এলেন সেই বেইজিংয়ে। এই পর্যন্ত মোটামুটি সবাই হতাশ ছিলেন এবং সবাই তার সেই ট্রেনের বিভিন্ন ছবি এগুলো নিয়ে ট্রল করেছেন, বলেছে যে তিনি বেইজিংয়ে যাচ্ছেন, বড়জোর সেখানকার যিনি প্রিমিয়ার প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। আর সেই বৈঠকে মানে আনাকুম জানাকুম, এর কারণ হলো আপনারা জানেন যে চীনের যে শাসনতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমাদের দেশের রাষ্ট্রপতির যতটুকু ক্ষমতা আছে, ঠিক অতটুকু ক্ষমতাও কিন্তু চীনের প্রধানমন্ত্রীর নেই। এটা শুধু একটা রাষ্ট্রীয় প্রোটোকলের আচার। এমনকি সেখানকার অনেক যে মন্ত্রীদের দপ্তর থাকে, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তরবিহীন মন্ত্রী। তো কাজে সেই দপ্তরবিহীন একজন মন্ত্রী, তার সঙ্গে তারেক রহমান সাহেবের দেখা সাক্ষাৎ হওয়া পর্যন্ত লোকজন বলেছিল, আরে বাদ দাও, এত সোজা চীনের মন পাওয়া? এটা কি শেখ হাসিনার জমানা? এটা কি আওয়ামী লীগ যে তাল গাছের নিচে বিষিয়ে দিয়ে একদম এয়ারপোর্টে তছনছ করে ফেলবে? দেখো 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 কীভাবে যাতায়াত করছে। তো এই যে জিনিসগুলো,
এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশের যারা অস্থির মানুষ, সাধারণ মানুষ সবারই বুক দুরুদুরু করে। বিএনপির লোকেরও বুক দুরুদুরু করেছে, আওয়ামী লীগের লোকজনেরও বুক দুরুদুরু করেছে। আওয়ামী লীগের সঙ্গে ইদানিং বাংলাদেশের অনেক বিরোধী দল, অনেক পক্ষ বিপক্ষের লোকের যোগাযোগ হচ্ছে এবং তারা যে কোনো কারণে তারেক রহমান সাহেব বা সরকারের প্রতি হয়তো দেশে যারা আছেন উপরে উপরে সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠতা দেখাচ্ছেন, জাস্ট লাইক এ মোনাফেক। কিন্তু তলে তলে তারা সরকার বিরোধী যত পক্ষ আছে সবার সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। তো তারা দোয়া করেছেন, দরুদ পড়েছেন যে এ আল্লাহ এমন একটা শিক্ষা দাও চীন দেশে যেন এসে আর মুখ দেখাতে না পারে। তো এদেরই যে বিভিন্ন বট বাহিনী আছে, তারপর তাদের যে সকল সমর্থক আছে তারা ইন্টারনেটে বিভিন্ন প্রোটোকলে বলার চেষ্টা করেছিল যে এই চীন যাত্রা মানে একেবারে ফ্লপ হবে, চীন মানে তাকে কিছুই দেবে না, কিছুই বলবে না, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে বলার চেষ্টা করেছেন যে প্রেসিডেন্ট শি জিনপি তার সঙ্গে তারেক রহমান সাহেবের দেখাই হবে না, দেখা হলে বড় জোর করমর্দন মানে হস্ত মিলানো এই পর্যন্তই। কিন্তু আমি যেটা বলেছিলাম ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে, যে যদি বেইজিংয়ে আগমন করার সঙ্গে সঙ্গে আগের ভিডিওটা দেখে নেবেন যদি কারা মানে হয়, মানে আমি এটা উনি ডালিয়ান আসার পর বলেছিলাম যে ডালিয়ানের এই পর্বটি আসলে তাদের সরকারি প্রোটোকলের মধ্যে পড়ে না, সরকারি প্রোটোকলটা হলো বেইজিংয়ে। তো সেই বেইজিংয়ে যখন তিনি আসবেন নর্মালি চীনের যে গ্রেট হল আছে সেই গ্রেট হলে তাকে গ্রহণ করা হবে এবং গার্ড অব অনার প্রদান করা হবে। যদি সেটা করা হয় তাহলে এক ধরনের ফলাফল, আর যদি সেটা না করা হয় তাহলে এক ধরনের ফলাফল। কিন্তু দেখা গেল যে এখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। ইট মিনস প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে গার্ড অফ অনার প্রদর্শন করা হলো এটা কন্টিনিউ করবে প্রেসিডেন্ট শি এর অনুষ্ঠানে এবং ঠিক সেম ঘটনাটা ঘটেছে। তো এরপরে তিনি গেছেন যে তিয়ান আনমেন স্কোয়ারে যে বিপ্লবীদের যে চীনিয়া বিপ্লবীদের যে সমাধিসৌধ রয়েছে সেই সমাধিসৌধে তিনি গেছেন এবং সেখানে তাকে যথাযথ আমাদের সাভার স্মৃতিসৌধে গেলে যে ধরনের প্রোটোকল দেওয়া হয় ঠিক ওই রকম প্রোটোকল তাকে সেখানে দেওয়া হয়েছে। সর্বোপরি চীনের যে প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টের সঙ্গে তার কর্মর্দন, তার বডি ল্যাঙ্গুয়েজ এটা দেখে মনে হয়েছে যে চীন ধৈর্য ধারণ করতে চাচ্ছে। তারা বাংলাদেশের যে বাস্তব সমস্যা, তারেক রহমান সাহেবের যে বাস্তব সমস্যা এটা তারা বুঝতে পারছে। এই মুহূর্তে যেখানে চীন নিজে শত চেষ্টা করেও আমেরিকার খপ্পর থেকে বাঁচতে পারছে না, তাদের সবচেয়ে গ্লোবাল জায়ান্ট কোম্পানি হুয়াওয়ে, সেই হুয়াওয়েকে আমেরিকা নিষিদ্ধ করে দিল এবং চীন যাতে ইরান থেকে তেল না আনতে পারে এই জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিল। হাজার রকম নিষেধাজ্ঞায় চীন যেখানে নাস্তা দেবো সেখানে আমাদের মতো একটা দেশ কী করতে পারে। অনেক নিরপেক্ষ যারা সামরিক বিশ্লেষক ছিলেন তারা এই ভ্রমণ সময়টিতে সবাই বলার চেষ্টা করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জনাব তারেক রহমান সাহেবকে একটি যৌক্তিক সময় দেবেন, যাতে করে যেটিকে ইংরেজিতে বলা হয় অ্যাডাপশন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি হয়েছে, ভারত তাকে যে প্রেশার দিচ্ছে, দেশের যে উদ্ভূত বাস্তব অর্থনৈতিক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সঙ্গে সরকার যেন মোটামুটি সামঞ্জস্য রক্ষা করে টিকে যেতে পারে। কিন্তু আতুর ঘরে যদি সরকারের টুটি চেপে ধরা হয় তাহলে এই সরকার মানে কোনো পক্ষের জন্য ভালো হবে না এবং এটা আবার একটা যাকে বলা হয় মিলিটারি ডিক্টেটরশিপের দিকে চলে যাবে, একটা ফ্যাসিবাদের দিকে চলে যাবে। অথবা আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এটা অ্যাবসলিউটলি আওয়ামী লীগ ফিরে আসা মানে এখানে ভারতের শতভাগ গ্রিপ, এখানে দুনিয়া উল্টে গেল। আওয়ামী লীগের এখন ফিরে আসা মানেই শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত একেবারে একটা ত্রয়ী সম্পর্ক। এখানে চীন বা আমেরিকা কিংবা পাকিস্তান অন্য কোনো দেশ এখানে ঢুকতেই পারবে না। তো চীন সেটা বুঝতে পেরেছে। চীন সেটা বুঝতে পারার কারণে কি হলো, এই যে তারেক রহমান সাহেবের যে সফর, এই সফরটিকে এখনো পর্যন্ত একটি ফরমাল, সৌজন্যমূলক এবং একটি সুদূর প্রসারী, আগামী দিনে
একটা ভালো সম্পর্ক স্থাপিত হতে পারে, এরকম একটা দরজা খোলা হলো। কিন্তু এখানে সবার অলক্ষ্যে একটা চমৎকার খেলা মিস্টার শি জিনপিং করে দিয়েছেন, চীনের প্রেসিডেন্ট। এটা যদি জনাব তারেক রহমান সাহেব ব্যবহার করতে পারেন, তাহলে তার জন্য একটা চমৎকার যাকে বলা হয় ডিপ্লোম্যাটিক ইনস্ট্রুমেন্ট তার হাতে চলে আসবে। আপনারা জানেন যে রাখাইনে মানবিক করিডোরের নামে এখানে যুদ্ধরত পক্ষ, বিশেষ করে আরাকান আর্মি, তাদের কাছে আমেরিকার সাহায্য এবং সহযোগিতা জাতিসংঘের নামে, জাতিসংঘের মানবাধিকার কমিশন প্লাস জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্লাস অন্যান্য যেটা ত্রাণ এবং পুনর্বাসন যেটা রয়েছে UNHCR, তো তাদের মাধ্যমে যে ত্রাণ যাবে এগুলো মূলত USAID-এর ত্রাণ, এগুলো মূলত আমেরিকার ত্রাণ, এর মধ্যে অস্ত্র যাবে আর অনেক কিছু যাবে, এবং এখানে একটি করিডর স্থাপনের জন্য ইউনূসের জমানা থেকে একটা চাপ দিয়ে আসা হচ্ছিল, যেটা বাংলাদেশ সেনাবাহিনী হতে দেয়নি। আদারওয়াইজ এটা কিন্তু হয়ে যেত চুক্তির আগেই, মানে আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তি হয়েছে তার আগে সেটা হয়ে যেত। তো সেটা যাতে আমেরিকা ভবিষ্যতে করতে না পারে, এজন্য চীন সে প্রথমে একটা শর্ত দিয়ে দিয়েছে বা বলেছে যে তারা একটা মানবিক করিডোর নয়, একটা করিডোর চাচ্ছে। সেই করিডোরটা হবে অ্যাবসলিউটলি কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ যাকে বলা হয় মিলিটারি ট্রানজিশন। আপনারা জানেন যে প্রাচীন যে সিল্ক রুট রয়েছে, সেই সিল্ক রুট আমাদের শুরু হয়েছিল কোত্থেকে? আমাদের সোনারগাঁ থেকে। আমাদের সোনারগাঁ থেকে সিল্ক রোড শুরু হয়ে কলকাতা হয়ে পাকিস্তান হয়ে এটি চীনের মধ্য দিয়ে ইরান হয়ে, ইরানের ভিতর দিয়ে যে আরব দেশে সিরিয়ার দামেস্ক নগরী পর্যন্ত গিয়েছিল, এবং মধ্যে সেখানে ইয়ামেনের রাজধানী সানা পর্যন্ত যে রুটটা ছিল, হাজার হাজার বছর ধরে এটিকে বলা হয় সিল্ক রুট। চায়নার যে সিল্ক শিল্প, এটি এশিয়াতে পৌঁছে দেওয়া হতো এই রুটের মাধ্যমে। ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস বাণিজ্যিক রুট। এখন সেই রুটটা আবার তারা নতুন করে চালু করেছে উইথ এ ওয়াইডার রেঞ্জ। এই রুটের একটি অংশ মায়ানমারে এসেছে। সেই মায়ানমারের রাখাইন রাজ্য থেকে তারা এটার কানেক্টিভিটি একেবারে বাংলাদেশ পর্যন্ত করতে চাচ্ছে। তো এই যে মায়ানমারের সাথে যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটির করিডোরটা বাংলাদেশে চাচ্ছে একেবারে নিখাত। আর কক্সবাজারের এই পর্যন্ত যদি মায়ানমারের করিডোর হয়ে যায়, সেখান থেকে একেবারে সরাসরি উত্তরবঙ্গে চলে এসে তারপর তাদের জন্য প্ল্যানগুলো আছে সেটা করা তাদের জন্য ওয়ান টুর বিষয়। এই রকম একটা প্রস্তাব তারা দিয়ে রেখেছে। এটা হোক বা না হোক, কিন্তু এটা নিঃসন্দেহে আমেরিকার প্রস্তাবের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। অধিকান্ত এই মুহূর্তে যে উত্তরবঙ্গ ছিনিয়ে নেওয়ার, উত্তরবঙ্গ রংপুর বিভাগ কিনে নেওয়ার, সেখানে সার্জিসি চালিয়ে দখল করে নেওয়ার যে হুমকি ভারত থেকে দেওয়া হচ্ছে, সেটাও চীনের এই প্রস্তাবে মোটামুটি একটা বিরাট থ্রেট হিসেবে কাজ করবে। অর্থাৎ যদি ভারত এই ধরনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করে, সঙ্গে সঙ্গে মায়ানমারের মাধ্যমে মধ্য দিয়ে যেটি মানে যে করিডোর চাচ্ছে চীন, সেই করিডোর যদি দেওয়া হয়, তাহলে এই যে রোহিঙ্গা সমস্যাটি আপাতত ওই পাশে চলে যাবে অথবা বাড়বে। এটা ডিফেন্স অন আমাদের যোগ্যতার উপর নির্ভর করবে। অর্থাৎ আমরা ওই অঞ্চলটি সেই চীনকে ট্রানজিটের মাধ্যমে পুরো এই অঞ্চলে চীন এবং চীনের আধিপত্য, মায়ানমার আধিপত্য স্বীকার করে নিলাম, অথবা ভবিষ্যতে এই অঞ্চলটিকে তাদের হাতে তুলে দিলাম। এরকম আসলে কীরকম একটা যে অবস্থা, সেই অবস্থার মধ্যে যে আমরা পড়ে গিয়েছি, এটার শেষ পরিণতি কোন দিকে যাবে এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। তো সেই দিক থেকে যে চীন সফর, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর, সেই চীন সফরে কার্যত অনেকগুলো MOU হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে। কোনো অর্থনৈতিক যে গ্র্যান্ট, কোনো ঋণ চুক্তি, কোনো প্রকল্প চুক্তি, এরকম মেজর কিছু হয়নি। তবে যেটি মিস্টার শি বলেছেন সেটা হলো যে আপনার বাবার আমলে এবং আপনার মায়ের আমলে, অর্থাৎ আপনার বাবার আমলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব যেটা শুরু হয়েছিল, আপনার মায়ের আমলে অব্যাহত ছিল, এবং এটা আপনার সঙ্গে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা অব্যাহত রাখতে চাই। অধিকান্ত আপনি যখন ক্ষমতায় এসেছেন, সেই দিন থেকেই মূলত আমরা একটি নতুন সম্পর্ক তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি। এর সাথে স্পষ্ট আর কথা থাকতে পারে না। এখন এই যে তারেক রহমান সাহেবের চায়না ভ্রমণ, এটাকে
কীভাবে সরকার ম্যাটেরিয়ালাইজ করে, কীভাবে এটাকে মিনিমাইজ করে উইথ দ্য আমেরিকান রিলেশনশিপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য উইথ দ্য ইন্ডিয়ান রিলেশনশিপ, এটা আমাদের কূটনৈতিক দক্ষতার উপর নির্ভর করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।